হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল পড়াশোনা একাডেমি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং গুছিয়ে তুমি তোমার পরীক্ষা প্রস্তুতি চালিয়ে যাচ্ছ। আজকে আমাদের রেলওয়ে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলিউশনের যে ক্লাসের সিরিজ চলছে, তাতে আজকে আমরা ম্যাথামেটিক্স সেকশনের দ্বিতীয় সেটের ক্লাস করতে চলেছি। তো আশা করছি তোমরা সকলে তৈরি আজকের ক্লাসটা করার জন্য। তো আজকের ক্লাসের প্রথম কোশ্চেন দেখে নেব। তো প্রথম প্রশ্ন এসেছে, ভালো করে পড়ো কোশ্চেনটা কি বলছে। বলছে যদি একটি 5 অঙ্কের সংখ্যা, তোমাকে একটা 5 অঙ্কের সংখ্যা দিয়ে দিয়েছে, সেখানে দুটো লাস্টে এক্স ওয়াই আছে, মানে ওই দুটো ডিজিট তোমাকে বলে দেয়নি, যা 11 এবং 21 দ্বারা বিভাজ্য, এবং সেই সংখ্যাটা বলে দিয়েছে 11 এবং 21 দ্বারা তারা বিভাজ্য। ঠিক আছে, 11 এবং 21 দ্বারা বিভাজ্য। তবে তোমাকে বের করতে বলেছে 8x মাইনাস 3y এবং xy, এদের এই যে ইকুয়েশনটা দিয়েছে, এই ইকুয়েশনটার ভ্যালু কত হবে সেটা তোমাকে বের করতে বলেছে। তাহলে এখানে আমাদের যে সংখ্যাটা দিয়েছে, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা বলেছে 11 এবং 21 দ্বারা বিভাজ্য। তাহলে 11 এবং 21 দ্বারা বিভাজ্য কিনা সেটা টেস্ট করতে গেলে আমাকে কি করতে হবে? সেটা টেস্ট করতে গেলে পারে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আগে আমরা এলসিএম করে নেব। কার? 11 অ্যান্ড 21-এর এলসিএম করব। 11 আর 21-এর যদি এলসিএম করো তাহলে তুমি পাবে 231। এদের এলসিএম করলে 231 হয়। এবার আমাকে দেখতে হবে কি, এই যে দুটো সংখ্যা দিয়েছে, এই দুটো সংখ্যার ভ্যালু আমি জানি না। তাহলে এক্স এবং ওয়াই এর ম্যাক্সিমাম মান কত হতে পারে? ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? তাহলে ম্যাক্সিমাম ভ্যালু 9 হতে পারে, এক্স এর ভ্যালু 9 হতে পারে, ওয়াই এর ভ্যালু 9 হতে পারে ম্যাক্সিমাম। তাহলে আমরা ম্যাক্সিমাম পসিবল ভ্যালু নেব। তাহলে সংখ্যাটা আমাদের কাছে কি দাঁড়াবে? 68899 দাঁড়াবে। এটা আমাদের ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এবার এই সংখ্যাটাকে আমরা যদি এটা দিয়ে ভাগ করি, তাহলে পরে আমরা পেয়ে যাব আমাদের সর্বোচ্চ মান অঙ্কটা কত হতে পারে। যে সংখ্যাটা এটা দ্বারা বিভাজ্য সেটাকে আমরা এখান থেকে বের করতে পারি। ঠিক আছে, এটা যদি এটা বিভাজ্য হয়ে যায় 231 দিয়ে, তাহলে আমরা বলবো যে যে সংখ্যাটা আমরা এখন নিয়েছি সেই সংখ্যাটাই 11 এবং 21 দ্বারা বিভাজ্য। বাট যদি না যায়, অবশিষ্ট থাকে, তাহলে আমরা সেখান থেকে বের করে নেব যে আমাদের বিভাজ্য সংখ্যাটা কত হতে পারে। ঠিক আছে, ম্যাক্সিমাম পসিবল ভ্যালু যেটা হয় সেটা নিয়ে আমাদের এই কাজটা করতে হবে। তাহলে চলো প্রথমে আমরা দুবার দিই। তাহলে দুবার দিলে কত হচ্ছে? এটা হচ্ছে, বিয়োগ করো, একটা 9 নামিয়ে নাও। নেক্সট আমরা 9 বার দিচ্ছি। 9 বার দিলে পারে এটা আসছে, এখান থেকে কত হচ্ছে? এটা হচ্ছে 0, এটা হচ্ছে 9, এখান থেকে আসছে 1, আবার একটা 9 আছে, নামিয়ে দাও। তাহলে কবার যাচ্ছে? এবার 8 বার যাচ্ছে। 8 বার দিলে পারে হচ্ছে 8 4, তারপর হচ্ছে 16 আর হচ্ছে 18। এবার বিয়োগ করলে কত হচ্ছে? এখানে আসছে 1 আর এখানে আসছে 6। তাহলে আমাদের অবশিষ্ট কত আসছে? অবশিষ্ট আসছে 61। অবশিষ্ট কত আসলো আমাদের? 61 আসলো। তাহলে আমরা সঠিক নাম্বার কোনটা, যে সংখ্যাটা 231 দিয়ে ভাগ যায়, ঠিক কারেক্ট নাম্বার কোনটা হবে? সঠিক সংখ্যা তাহলে কোনটা হবে? সঠিক সংখ্যা যেটা হবে সেটা হচ্ছে 68899 যেটা ছিল, তা থেকে তুমি যদি 61 বাদ দিয়ে দাও, তাহলে যে সংখ্যাটা পাবে সেই সংখ্যাটাই ভাগ যাবে। তাহলে বাদ দিলে পারে কত হচ্ছে? 8, আর এখানে বাদ দিলে পারে হচ্ছে কত? এখানে বাদ দিলে পারে হচ্ছে 3, 886। তাহলে এই যে সংখ্যাটা পেলাম, এই সংখ্যাটা কি? এই 231 দ্বারা বিভাজ্য, এবং অর্থাৎ সেটা 11 এবং 21 এই দুটো দিয়েই ভাগ যায়। এবার আমাদের বের করতে বলেছে যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটার মান। তাহলে আমরা এক্স এবং ওয়াই এর ভ্যালু অবশ্যই করে আমরা বুঝতে পেরে গেলাম যে আমাদের এক্স কত, ওয়াই কত। তাহলে আমরা দেখছি এক্স কত 3, আর ওয়াই কত? আমরা ওয়াই পেয়েছি 8। তাহলে এবার বসিয়ে দাও এই ইকুয়েশনটাতে, এবার মানটা বসাও। তাহলে এই ইকুয়েশনটাতে মান বসালে 3 8 24 মাইনাস 3 8 24, দেন হচ্ছে প্লাস হচ্ছে 3 8 24। তাহলে 24 24 কেটে গেল, পড়ে রইল 24। তাহলে আমাদের অ্যান্সার আসছে 24, অর্থাৎ অপশন বি 24 আমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো কিভাবে এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায় আসলে পারে আমাদেরকে সলিউশন করতে হবে। এবার যত তোমার নামটা মুখস্থ থাকবে, যোগ বিয়োগ গুণ করার
প্র্যাকটিস থাকবে তুমি তত তাড়াতাড়ি এই অঙ্ক করতে পারবে। এবার সেগুলোর জন্য তোমাকে কী করতে হবে, নিয়মিতভাবে ওইগুলো প্র্যাকটিস করতে হবে। আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট আছি যারা নামটা মুখস্থ করি না, যারা স্কোয়ার কিউব মুখস্থ করি না, যোগ বিয়োগ করা তাড়াতাড়ি মুখে মুখে করা সেগুলোকে প্র্যাকটিস করি না। আমরা ভাবি যে এমনি এমনি আমাদের অঙ্ক তাড়াতাড়ি হয়ে যাবে। না, অঙ্ককে তাড়াতাড়ি করতে গেলে পারে আমাদের কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে আগে মুখস্থ করা দরকার। তারপর তুমি সূত্র মুখস্থ করবে না কনসেপ্টের মাধ্যমে অঙ্ক করবে সেটা পরবর্তী জিনিস, কিন্তু বেসিক জিনিস যেটা সেটাকে কিন্তু আমাদের তৈরি করতে হবে। চলো নেক্সট কোশ্চেন দিয়েছে, বলছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে বলে দিয়েছে। একটি সংখ্যা যদি 51 হয় তাহলে অপর সংখ্যাটি কত হবে? আমরা জানি এলসিএম ইন্টু এইচসিএফ করলে পারে কি পাওয়া যায়, যে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার গুণফলটা পাওয়া যায়। তাহলে আমাদের তো একটা সংখ্যা বলে দিয়েছে, এলসিএম বলে দিয়েছে, এইচসিএফ বলে দিয়েছে, তাহলে আমাদের সেকেন্ড নাম্বারটাকে বের করতে হবে। তাহলে সেকেন্ড নাম্বার ইজ ইকাল টু কত? আমি প্রথমে লিখলাম লসাগু ইন্টু গসাগু ডিভাইডেড বাই আমরা লিখছি আমাদের প্রথম ডিজিটটা। তাহলে এবার করো কাটাকাটি। দেখো এটা একবারই যাই, 9 দিয়ে কেটে যাচ্ছে, 9 একে 9 আর 5 নং 45, তাহলে 3 নং 27। তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? অপশন সি 27 আমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্ক বলেছে বর্গমূল নির্ণয় করো। ঠিক আছে, বর্গমূল নির্ণয় করতে হবে 1350 এই সংখ্যাটা, 1350-এর বর্গমূল নির্ণয় করতে হবে। এবার এখানে আমাদের অপশন দিয়েছে। এবার বর্গমূল নির্ণয় করতে গিয়ে সাধারণত আমরা যেটা করি এভাবে, এটাকে কি করব, ভাগ করে করে দেখবো যে কত দিয়ে যাচ্ছে, কতবার যাচ্ছে, সেই হিসাবে ক্যালকুলেট করি। কিন্তু দেখো আমাকে পরীক্ষক এখানে এই প্রশ্নটা দিয়েছে, দিয়ে পরীক্ষক বলছে তুমি কোনো ক্যালকুলেশন করবে না, উইদাউট পেন পেপার তুমি অঙ্কটাকে করো। পরীক্ষক এটাই চাই তোমার কাছ থেকে, তাই জন্য অপশন ওইভাবেই দিয়েছে। কেন দিয়েছে দেখো, প্রত্যেকটাতে √6 √6 √6 √6 আছে। ঠিক, তাহলে এখানে এই যে ভ্যালুটা রয়েছে এই ভ্যালুটার বর্গমূল করলে অবশ্যই তোমার একটা 6 আসবে, অবশ্যই একটা 6 আসবে। তাহলে এই 1350-কে 6 দিয়ে ভাগ করে দাও। দেখো 1350-কে যদি তুমি 6 দিয়ে ভাগ করো তাহলে 200 এটা আসবে, 225 আসবে। এবার 225-এর যদি তুমি রুট করে দাও তাহলে তুমি পেয়ে যাবে 15। তাহলে 15 √6 আমাদের উত্তর হবে। এবার আমি এতটাও করব না, কেন বললাম, পরীক্ষক তোমার কাছে বলতে চেয়েছে যে তুমি সম্পূর্ণভাবে পেন পেপার ছাড়াই তুমি অঙ্কটাকে করো। তার কারণ দেখো, আমরা যদি 5-এর ডিভিজিবিলিটি রুল জানি তাহলে আমরা জানি যে 5-কে যে কোনো সংখ্যার জোড় সংখ্যা দিয়ে, 5-কে যদি আমরা জোড় সংখ্যা দিয়ে গুণ করি তাহলে লাস্টে 0 আসে, এছাড়া কোনোভাবেই লাস্টে 0 আসবে না। ঠিক, তাহলে এখানে দেখো আমাদের 6 আছে, একটা 6 একটা সংখ্যা হবে। আর এই যে সামনে যারা রয়েছে তাদের মধ্যে একমাত্র 15-তে 5 আছে, অর্থাৎ 15 যদি স্কোয়ার করো তাহলে 225 হবে, আর এটাকে যদি 6 দিয়ে গুণ করো 5-কে তাহলে একমাত্র 0 আসবে। তাই পসিবিলিটি এটাই আছে, তাই এটাই আমাদের 100% কারেক্ট অ্যান্সার হবে। আর বাদ বাকি কোনোটাতেই তুমি কিন্তু 0 আনতে পারবে না। তাই আমরা যদি ডিভিজিবিলিটি রুলটা ভালো করে পড়া থাকে তাহলে আমাদের এই অঙ্ক করা কোনো ব্যাপার না, আমাদের বর্গমূল বের করতেই হবে না। এরকম 2-একটা কোশ্চেন পরীক্ষায় এসে যায় এবং পরীক্ষায় দেয়। এগুলোকে দেওয়া হয় কেন, তুমি একদম পেন পেপার উইদাউট এই মুডে অঙ্ক করতে পারছো কি না সেটাকে চেক করার জন্য। চলো আমরা চলে যাই আমাদের পরবর্তী কোশ্চেনের দিকে। তো পরবর্তী কোশ্চেন দেখো দিয়েছে যে যদি x = a sin থিটা এবং y = b tan থিটা হয় তাহলে x² / y² - b² / y² এর মান তোমাকে বের করতে হবে। দেখো এই অঙ্কগুলো করতে গেলে পারে সাধারণত তোমাকে যা দিয়েছে সেটাকে আগে লেখো। ঠিক আছে, এটা আছে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে স্কয়ার লিখছি কেন, a/x = লিখতে পারি 1/sin থিটা। 1/sin থিটাকে আমি কি লিখতে পারি, কোসেক থিটা লিখতে পারি। নেক্সট দেখো যেটা রয়েছে তোমাকে দিয়েছে y = b tan থিটা দিয়েছে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি b/y = 1/tan থিটা। 1/tan থিটাকে আমি লিখতে পারি যে cot থিটা। এবার তুমি এই ইকুয়েশন যেটা দিয়েছে সেখানে মানগুলো বসাও, তাহলে আমি কি লিখতে পাচ্ছি যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, এটা লিখতে পাচ্ছি। তাহলে এবার বলো কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা = কি হয়, 1 হয়। তাহলে আমাদের অ্যান্সার অপশন এ 1 হয়ে যাবে। এই ছিল অঙ্ক। চলো নেক্সট আমরা এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেনে। ভালো করে পড়ো, পড়ে নিজেরা আগে করার চেষ্টা করো। সকলকে বলবো সকলকে বলবো প্রশ্নটা পড়ো, পড়ে নিজে করার চেষ্টা করো, ভিডিওটাকে পজ করে দাও, দিয়ে নিজে উত্তরটা করার চেষ্টা করো, দেন তারপর আমি যেভাবে করিয়ে দিচ্ছি সেটার সঙ্গে মিলিয়ে নাও যে তোমার উত্তর আর আমার উত্তর ঠিক আছে কিনা। না হলে কিন্তু কোনো লাভ হবে না, ওই ভিডিও দেখার মতন দেখে গেলে কিন্তু কোনো লাভ নেই। ঠিক আছে,
বলছে একটা চতুর্ভুজের একটি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 32 মিটার, এর ওপর শীর্ষবিন্দু থেকে টানা লম্বের দৈর্ঘ্য তোমাকে বলে দিয়েছে। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল কত হবে তোমাকে বের করতে দিয়েছে। তাহলে আমাদের সামনে দেখতে পাচ্ছ এই যে দেখো এ বি সি ডি একটা কি আছে আমাদের চতুর্ভুজ রয়েছে। এই চতুর্ভুজের একটা কর্ণ সেটা হচ্ছে বিডি কর্ণ, সেটা মনে করো 32 মিটার বলে দিয়েছে। এবার এ শীর্ষবিন্দু থেকে এই কর্ণের ওপর মনে করো একটা লম্ব টেনেছি এপি, আর সি থেকে যেটা টেনেছি সেটা মনে করো কিউ। তাহলে এখানে যেটা টানা হয়েছে এটা মনে করো 10 মিটার, আর এখানে যেটা টানা হয়েছে সেটা মনে করো 6 মিটার। এইটুকু ইনফরমেশন তোমাকে গিভেন করে দিয়ে চতুর্ভুজের ক্ষেত্রফল কত হবে সেটা তোমার কাছে জানতে চাই। তাহলে কি হবে দেখো, এটা বের করার জন্য একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমাদের জানা দরকার। সেই ফর্মুলাটা কি? এরিয়া ইজ ইকাল টু হাফ ইন্টু যে ডায়াগোনালটা বলে দিয়েছে সেই ডায়াগোনালের লেন্থ ইন্টু তোমার সাম অফ পারপেন্ডিকুলার। এই যে দুটো পারপেন্ডিকুলার টেনেছি, লম্ব টেনেছি, সেই লম্ব দুটোর যোগফল ইন্টু যে কর্ণটার ওপর লম্ব টানা হয়েছে সেই কর্ণটার দৈর্ঘ্য ইন্টু হাফ। তাহলে এবার এখানে মান বসিয়ে দাও। এখানে যদি আমরা মান বসাই তাহলে কি হবে, হাফের জায়গায় হাফ বসলো, ডি এর মান বলে দিয়েছে 32, আর এদিকে আছে 6 যোগ 10। তাহলে এখান থেকে কত হচ্ছে, হাফ ইন্টু এটা ইন্টু এখানে হচ্ছে 16, 2 দিয়ে এটাকে কেটে দাও, 16 স্কোয়ার করলে কত হয়, 16 স্কোয়ার করলে 256 হয়। তাহলে 256 মিটার আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে গেল। তাহলে আমাদের মনে রাখতে হবে এটাও একটা ফর্মুলা যেটার মাধ্যমে যে কোনো চতুর্ভুজেরই আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। তার জন্য আমাদের কি কি জানতে হবে, কর্ণ জানতে হবে এবং লম্বগুলোর যোগফলটা জানতে হবে, তাহলেই কিন্তু আমরা উত্তর করতে পারবো। ঠিক আছে, এটা অনেকেই কিন্তু জানো না এবং অনেকের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোশ্চেন আসলে তারা ছেড়ে দিয়ে চলে আসবে, এটা হচ্ছে বাস্তব কথা। চলো নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে যাই। বলছে 21 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে সেটা তোমাকে বের করতে বলেছে। তাহলে গোলকের ক্ষেত্রে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হয়, পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ফর্মুলা কি হয়, ফর্মুলা হয় 4 পাই আর স্কোয়ার, এটা হয় ফর্মুলা। ব্যাস এবার এখানে বসিয়ে দাও, 4 এর জায়গায় 4 বসলো, পাইয়ের জায়গায় তুমি বসিয়ে দাও 22 পাই 7 ইন্টু আর স্কোয়ার মানে কি দুটো 21 লিখে দাও, কারণ 21ই বলেছে। এবার কাটাকাটি করো, 21 দিয়ে এটাকে কাটলে পারে হচ্ছে 3, তাহলে এখানে হচ্ছে 88 ইন্টু 3 একে 3, 3 দুগুণে 6। এবার এটাকে গুণ করো। দেখো এটাকে গুণ করার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দেখো প্রত্যেকটার ইউনিট ডিজিট আলাদা আছে, প্রত্যেকটার দেখো ইউনিট ডিজিট আলাদা আছে। তাহলে ইউনিট ডিজিট যখন আলাদা আছে আমি জাস্ট ইউনিট ডিজিট চেক করি, 3 8 24 অর্থাৎ ইউনিট ডিজিটে 4 আসবে। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অপশন ডি, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, কারণ ইউনিট ডিজিটে 4 আছে, বাদ বাকিগুলো নেই। এটাকে যদি গুণ করো তাহলে দেখো আছে 3 8 24, হাতে আছে 2, 3 8 24 আর 6 8 48 হচ্ছে 4, নেক্সট হচ্ছে 6 8 48, 48 আর 7 তোমার 55, ওইটাই আসছে। তাহলে আমরা এভাবেও বের করতে পারি, এটা ইউনিট ডিজিট। এটা তোমার পরীক্ষক বলছে তুমি ইউনিট ডিজিট দিয়ে করো, তাই জন্যই দেখো অপশনগুলো তোমাকে দিয়েছে প্রত্যেকটার ইউনিট ডিজিট আলাদা। যদি পরীক্ষক না করতে চাইতো তাহলে তোমাকে দিত না, তাহলে প্রত্যেকটা লাস্টে 4 দিয়ে দিত, তাহলে তোমাকে পুরোটা করে দেখতে হতো বা ডিভিজিবিলিটি রুল অ্যাপ্লাই করে দেখতে হতো। বাট এখানে দেখো প্রত্যেকটার ইউনিট ডিজিট আলাদা দিয়েছে। এইগুলোই শিখতে হবে, এগুলো শিখলে পারে তবে তুমি অঙ্ক তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবে ক্যালকুলেশন কম করে। আমরা যত ক্যালকুলেশন করতে যাব তত কিন্তু আমাদের উত্তর ভুল হওয়ার সম্ভাবনা বাড়বে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। a প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু 6, এ বি প্লাস বিসি প্লাস সি এ ইজ ইকাল টু -2 হয়, তাহলে এটার মান কত হবে তোমাকে বের করতে বলেছে। তো এটার সূত্র আমরা কি জানি কি হয়, যারা জানি না তাদের জন্য আমি একটু লিখে দিচ্ছি, আর যারা জানি তারা তাড়াতাড়ি অঙ্কটা করে ফেল দাও। ঠিক আছে, যারা জানি না তাদের জন্য লিখে দিলাম, আর যারা জানি তারা চট করে উত্তরটা করে ফেল দাও। এবার এখানে আমাকে এ প্লাস বি প্লাস সির মান বলে দিয়েছে, কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান তো বলে দেওয়া নেই। তাহলে আমাকে ওই স্কোয়ারের ভ্যালুটার মান বের করতে হবে। সেটাকে বের করার কি রাস্তা আছে, চলো রাস্তা দেখা যাক।
এদের যদি হোল স্কোয়ার করি তাহলে সূত্রটা কি হবে? সূত্রটা হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস প্লাস 2ab প্লাস হচ্ছে বিসি প্লাস সিএ, এটা আসবে। এবার এখানে থেকে আমি যদি একটু সাইড চেঞ্জ করে নিই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিক্যাল টু আমি কি লিখতে পারছি? এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বিসি প্লাস সিএ। তাহলে এটার মান কত হচ্ছে? 6 স্কোয়ার করলে পরে হচ্ছে কত? 36 মাইনাস 2 ইন্টু এটার মান কত হচ্ছে? -2। তাহলে এখান থেকে আমাদের ভ্যালু কত আসছে? 40 আসছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এটার মান কত আসলো? আমাদের 40 চলে এলো। তাহলে এবার আমাদের দেখো সব কটার মান আমরা জানি। এবার আমি এই জায়গাটা মুছে দিচ্ছি সুন্দরভাবে, দিয়ে আমরা উত্তরটা করে দিচ্ছি। আমরা এটা মুছে দিলাম, এবার দেখো উত্তরটা করে দিচ্ছি। তাহলে উত্তর কত হচ্ছে? এটার মান তো 6, ভেতরে যেটা রয়েছে এর মান কত আসছে? 40 মাইনাস এটার মান কত আসছে? -2। ব্যাস, এবার এটাকে সলভ করো। তো 6 ইন্টু ভেতরে কত হচ্ছে? 40 প্লাস হচ্ছে প্লাস হচ্ছে 2, তাহলে হচ্ছে এখানে 42কে 6 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 6 দুগুণে 12, 2 হাতে আছে 1, 4 6 24 আর একে হচ্ছে 25। তাহলে আমাদের উত্তর আসছে অপশন এ 252। 252 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট আমরা চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেনে। আরো সোজা কোশ্চেন দিয়েছে দেখো, বলছে তিনটে সংখ্যার গুণফল এত, তাদের অনুপাত যদি এত হয় তাহলে সংখ্যা তিনটির মধ্যে বৃহত্তম সংখ্যা কত হবে তোমাকে বের করতে বলেছে। কি করে করব? দেখো কিচ্ছু না, একদম সহজ। আমি একটা স্টেপ বেশি করছি, অন্য স্টুডেন্টরা এটা করবে না। একটা সংখ্যা আমি ধরলাম 3x, একটা আমার 5x আর একটা হচ্ছে 2x ইজিক্যাল টু তোমাকে বলে দিয়েছে তাদের গুণফল। ঠিক আছে, নর্মাল স্টুডেন্টরা কি করবে? এই তিনটেকে একবারে গুণ করে দেবে, তাহলে 3 5 15 আর এক্স ফ্যাক্টরটা আছে সেটার কিউব হবে। দেখো তাই হচ্ছে, 15 দুগুণে 30 হচ্ছে, এটা লিখবে একবারে ডাইরেক্ট তারা। ইজিক্যাল টু এটা লিখবে, 0 0 কেটে দেবে, 3 দিয়ে যদি এটাকে কেটে দেওয়া হয় তাহলে দেখো 3 তিরিক্ষা 9 হচ্ছে 1 12, 3 4 12 আর 3 তিরিক্ষা 9, এটা হচ্ছে এক্স এর কিউব ইজিক্যাল টু হচ্ছে 343। এবার যারা পড়াশোনা করে, যাদের কাছে সবকিছু রেডি আছে, তারা বলবে এটা হচ্ছে 7 এর কিউব, তাই হচ্ছে তারা উত্তর করে দেবে চোখ কান বন্ধ করে, এটা আসবে এক্স এর মান 7। এবার বলেছে বৃহত্তম সংখ্যা মানে 5x এর মান বের করতে হবে, বৃহত্তম সংখ্যা মানে 5x এর মান বের করতে হবে, তাহলে 5 7 35। অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 5 7 35। ঠিক আছে, কিভাবে করলাম আশা করি সকলে বুঝতে পেরেছো। নেক্সট আমরা চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেন। বলছে একটি 10 লিটার মিশ্রণে দুধ এবং জলের অনুপাত 3:2, যদি ওই অনুপাতকে 2:3 করতে হয় তবে ওই মিশ্রণে কত লিটার জল যোগ করতে হবে সেটা তোমাকে ক্যালকুলেট করে বের করতে বলেছে। তাহলে কি করবো আমরা? আমরা এখানে দেখতে পাচ্ছি যে জল যোগ করার কথা বলেছে, তাহলে মিশ্রণে কি আছে? দুধের পরিমাণটা কনস্ট্যান্ট আছে, দুধের পরিমাণ চেঞ্জ হয়নি। তাহলে আমাদের মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও প্রথমে কত ছিল সেটা বলে দিয়েছে 3:2, পরে কত হয়েছে সেটাও তোমাকে বলেছে, সেটা 2:3 হয়েছে। এবার আমরা দেখলাম কি দুধের পরিমাণের কোনো রকম চেঞ্জ হয়নি, তাই আমরা কি করব? দুধের পরিমাণটাকেও চেঞ্জ করব না। তাহলে দুধের পরিমাণ 1 রাখতে গেলে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 দুগুণে 6 হয়ে গেল। এটাকেও 2 দিয়ে গুণ করে দিলাম, এটাকেও 3 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এখানে কত আসছে? এখানে আসছে আমাদের 4, এখানে কত আসছে আমাদের 9। ঠিক আছে, এই পর্যন্ত। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের দেখো জলের পরিমাণ কত? 5 অনুপাত আমরা জল বৃদ্ধি করেছি, 5 অনুপাত জল মিশিয়েছি। তাহলে প্রাথমিক অবস্থায় মিশ্রণটা কত ছিল আগে দেখো তো, প্রাথমিক অবস্থায় মিশ্রণের পরিমাণ কত রয়েছে প্রাথমিক অবস্থায়? এখানে দেখো 6 আর এখানে হচ্ছে 4, 6 আর 4 10, তাহলে 10 অনুপাত মিশ্রণ ছিল। 10 অনুপাতের পরিমাণ কত? 10 লিটারের সঙ্গে সমান ছিল, তাই তো? 10 অনুপাত, এই পাশে অনুপাত আর এই পাশে হচ্ছে লিটার, তাহলে 10 অনুপাত ইকুইভ্যালেন্ট ছিল এটার সঙ্গে। তাহলে 1 অনুপাতের ভ্যালু কত হবে? 1 লিটারের সঙ্গে সমান হবে। 1 অনুপাতের ভ্যালু কত হবে? 1 লিটারের সঙ্গে সমান। তাহলে 5 অনুপাতের ভ্যালু কত হবে? 5 লিটারের সঙ্গে সমান। তাহলে আমাদের অ্যান্সার কত আসছে? আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 5 লিটার, অপশন সি 5 লিটার আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে। জাস্ট এইটুকু উত্তর। কনসেপ্ট একটাই, সেটা হচ্ছে কি যে আমরা দেখছি দুধের পরিমাণ যোগ করা হয়নি, জল যোগ করেছি, তার মানে দুধের পরিমাণটাকে ফিক্সড করে দাও, দিয়ে এবার তুমি বাদবাকি ক্যালকুলেশন করো, দেখো উত্তর চলে আসবে, এর থেকে বেশি কিছু করতে হবে না। চলো নেক্সট আমাদের 10 নম্বর কোশ্চেনে যাওয়া যাক।
একটা ভালো কোশ্চেন দিয়েছে, মানে কোশ্চেনটা নর্মালি ওয়ার্ক অ্যান্ড এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা সেই রকম জিনিস সেই জায়গাকারই অঙ্ক, বা সময় ও কার্য যাকে বলতে পারো, ওয়ার্ক অ্যান্ড টাইম সেখানকারই অঙ্ক, বাট একটু ঘুরিয়ে দিয়েছে। বলছে দেখো 100টি ডিম গণনা করতে এ ও বি এর যথাক্রমে 4 মিনিট এবং 5 মিনিট সময় লাগে, দুজনের একত্রে 450 ডিম গণনা করতে কত সময় লাগবে? তাহলে দেখো এ 4 মিনিট সময় নেয়, বি সে নেয় হচ্ছে 5 মিনিট, টোটাল কাজ কত? টোটাল কাজ এখানে বলে দিয়েছে 100। তাহলে এর এফিসিয়েন্সি কত দাঁড়ালো? 25 দাঁড়ালো। বি এর এফিসিয়েন্সি কত দাঁড়ালো? 20 দাঁড়ালো। এই পর্যন্ত আমরা এখান থেকে পেয়ে গেলাম। এবার আমাকে বলেছে এ বি একত্রে কাজ করছে, এ বি একত্রে করলে এফিসিয়েন্সি কত হবে? এফিসিয়েন্সি হবে 45। তাহলে এদের এফিসিয়েন্সি 45, কতটা কাজ করতে হবে? 450 খানা ডিম গুনতে হবে। তাহলে 45 দিয়ে ভাগ করলে আমাদের কাছে আসবে 10 মিনিট। তাহলে অপশন ডি, 10 মিনিটে তারা কি করবে? কাজটা করে দেবে। কনসেপ্ট এক, জিনিস এক, কিন্তু এখানে আমাদের জাস্ট ডিম গোনার কথা বলে দিয়েছে। ডিম গোনার কথা না বলে তোমাকে বলতে পারতো, বই পড়ার কথা বলতে পারতো, এত পৃষ্ঠা বই পড়তে পারে, এত পৃষ্ঠা বই পড়তে এর এতদিন সময় লাগে বা এত ঘন্টা সময় লাগে, এভাবেও কিন্তু প্রশ্ন আসতে দেখা গেছে। তাই যেভাবেই আসুক না কেন, কনসেপ্ট ঠিক থাকলে আমরা উত্তর করতেই পারবো। তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে পেইড ব্যাচে যুক্ত হয়ে পড়াশোনা করতে চাইছো, তাদের জন্য এই সমস্ত ব্যাচ যেগুলো লাইভ ক্লাস চলছে, এগুলোর প্রত্যেকটাতে আমাদের এখন ভর্তি প্রক্রিয়া চলছে। যাদের যেমন প্রয়োজন আছে সেই সাপেক্ষে সেই ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। এবং আমাদের লক্ষ্য ব্যাচ বলে একটা ব্যাচ রয়েছে, যেখানে এনসিইআরটির সম্পূর্ণ সিলেবাস ক্লাস 9 এবং 10-এর জেনারেল সায়েন্স যে 25খানা চ্যাপ্টার আছে সেই 25টা চ্যাপ্টার পড়ানো হবে। তার পাশাপাশি এনসিইআরটি এক্সাম্পলার যে বইটা আছে সেই বইয়ের সলিউশন এবং এনসিইআরটি বইয়ের যত নিউমেরিক্যাল আছে সেগুলোর সলিউশন সবটা এই ক্লাসটার মধ্যে করানো হচ্ছে। এই ব্যাচে যাদের প্রয়োজন আছে তারা এই ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। এবং আমাদের কিছু রেকর্ডেড ক্লাস রয়েছে, যেগুলো এই সমস্ত ব্যাচগুলো রয়েছে, যেগুলো প্রত্যেকটা রেকর্ডেড ফরম্যাটে রয়েছে। যাদের প্রয়োজন আছে রেকর্ডেড ক্লাস, তারা এই সমস্ত ব্যাচগুলোতে ভর্তি হয়ে ক্লাস শুরু করতে পারো। আর এই সমস্ত কিছু তুমি কোথায় পাবে? আমাদের অ্যাপ্লিকেশন ডিজিটাল পড়াশোনা একাডেমিতে। গুগল প্লে স্টোরে যাও, সেখান থেকে ডিজিটাল পড়াশোনা একাডেমি সার্চ করো, আমাদের অ্যাপ্লিকেশন পেয়ে যাবে এবং অ্যাপ্লিকেশনে গেলে তোমার নিজের প্রয়োজন মতন ব্যাচ তুমি ভর্তি হয়ে যেতে পারবে। নেক্সট আমরা চলে যাব আমাদের 11 নম্বর কোশ্চেনে। 11 নম্বর কোশ্চেন দেখো কি দিয়েছে। 11 নম্বর কোশ্চেন দিয়েছে পি ও কিউ দুটি পাইপ একত্রে 4 ঘন্টায় একটি ট্যাঙ্ক ভর্তি করতে পারে। যখন আলাদাভাবে খোলা হয় তখন কিউ পাইপ পি পাইপের থেকে 6 ঘন্টা বেশি সময় নেয়। পি পাইপ কত সময়ে ট্যাঙ্ক ভর্তি করতে পারবে সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। দেখো এই টাইপের অঙ্ক আসলে পারে, আমার কাছে যেটা সব থেকে ভালো লাগে আমি সেই অ্যাপ্রোচটা বলছি, অন্য কোনো অ্যাপ্রোচে তুমি করতেই পারো। আমি সাধারণত যেটা করি, এফিসিয়েন্সি ধরে নিয়ে কাজ করি, কারণ এখানে পার্টিকুলারলি এফিসিয়েন্সি তোমাকে এফিসিয়েন্সি না, পি কত ঘন্টায় কাজ করে আমি সেটা ধরে নিই। অনেকে এফিসিয়েন্সি ধরে নিয়ে করে, আমি সময়টা ধরে নিয়ে করব, ঠিক আছে? তাহলে পি পাইপ কতটা টাইম নিচ্ছে, আমি ধরলাম এক্স। আর কিউ পাইপ কতটা টাইম নিচ্ছে সেটা বলে দিয়েছে x+6, ঠিক আছে? তাহলে পি পাইপ অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কি লিখতে পারি? অ্যাকর্ডিং টু কোশ্চেন আমি লিখতে পারি যে পি পাইপ 1 ঘন্টায় কতটা কাজ করে এবং কিউ পাইপ 1 ঘন্টায় কতটা কাজ করে, আর ওভারঅল 1 ঘন্টায় কতটা কাজ হয় সেটাকে সমান করে দিলাম। এবার এইটাকে সলিউশন করা কোনো ব্যাপার না, তুমি জাস্ট লসাগু করো। লসাগু করলে ওপরে আসবে দেখো x+6 প্লাস এক্স ডিভাইডেড বাই, নিচে তোমার চলে আসবে x ইন্টু x+6 ইজ ইকাল টু 1/4। এবার ক্রস মাল্টিপ্লাই করলে পারে কি আসছে দেখো, ওপরে হচ্ছে দেখো 2x+6, এখানে আমি একটা স্টেপ করে দিই, ঠিক আছে? সেটা হচ্ছে দেখো 2x+6, আর নিচেরটাকে যদি আমি একটা স্টেপ করে দিই তাহলে কি হচ্ছে দেখো x² প্লাস 6x। এবার কোনাকুনি গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে 4 দুগুণে 8x প্লাস 4 6 24 ইজ ইকাল টু x² প্লাস 6x। সাইড চেঞ্জ করে একদিকে নিয়ে চলে আসো, তাহলে x² এখানে হচ্ছে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে গেলে পারে হবে হচ্ছে -2x and -24 ইজ ইকাল টু 0। এবার এই দ্বিঘাত সমীকরণটা সমাধান করব। এবার দেখো দ্বিঘাত সমীকরণ সমাধান করতে গেলে পারে আমরা কি করতে পারি, 24কে এমন দুটো সংখ্যায় ভাঙবো যাদের বিয়োগফল 2 আছে। তাহলে আমরা জানি 4 6 24 হলো, 4 6 24 দেখো বিয়োগ করলে পারে 2 আছে। এবার এখানের এই চিহ্নটাই আসো, এখানে চিহ্নটা আছে কি মাইনাস, এখানে মাইনাস চিহ্ন থাকা মানে যেটা ছোট সংখ্যা সেটার আগে মাইনাস হবে, বড় সংখ্যার প্লাস হবে। তার মানে আমরা পাবো x এর মান +6
অথবা -4, আমরা মাইনাস তো হতে পারে না সময়, তাহলে হবে 6, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 6। একটু বড়, এভাবে করতে হবে। এছাড়া তুমি যদি অন্য কোনো মেথডে করতে পারো করতে পারো, আমার কাছে এটা মনে হয় সহজ, আমি এভাবে করি। এবার তোমারটা তোমার ব্যাপার, তুমি কোনভাবে করবে। চলো নেক্সট। একটি চাকার ব্যাস 63 সেন্টিমিটার, চাকাটি 100 বার ঘূর্ণনের ফলে কত পথ অতিক্রম করবে? খুব ভালো করে এখানে কিন্তু মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। কেন মাথা ঠান্ডা রেখে কাজ করার কথা বললাম? কারণ এখানে কিন্তু প্রথমে যেটা আছে ইউনিট আছে দেখো সেন্টিমিটার, এখানে কিন্তু অপশন দেওয়া আছে সবকটা মিটারে, তাই একটুখানি গরমিল হলেই কিন্তু সমস্তটা আমাদের ভুল হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা বের করব চাকার পরিধি কত। তাহলে চাকার পরিধি বের করতে গেলে 2πr, এটা দিয়ে আমাদের পরিধি বেরোবে। তাহলে 2πr এর মান বসিয়ে দাও, 2 ইন্টু পাই এর মান বসিয়ে দিলাম 22/7 ইন্টু আর এর ভ্যালু কত, দেখো এখানে 63 আছে, 63 অর্ধেক হবে, 63টা কি ব্যাস বলেছে তাই 63 অর্ধেক করে দিই। তাহলে আমাদের এখানে 2 2 কেটে গেল, 7 দিয়ে এটাকে কেটে দিলাম, 9 হলো। তাহলে আমাদের এখানে কত আসছে? এখানে যেটা আসছে 9 দুগুণে 18 8, 9 দুগুণে 18 আর 19, এত আসছে। এত কি আসছে? সেন্টিমিটার আসছে। এত কি আসছে? সেন্টিমিটার আসছে। তাহলে একবার ঘুরলে পারে একবারে এত পথ যায়, একবারে এত পথ যায়। তাহলে 100 বারে কত যাবে? 100 বারে যাবে 19800 সেন্টিমিটার। ঠিক, তাহলে এত সেন্টিমিটার মানে কত মিটার? 198 এত মিটার হয়। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি 198 মিটার। এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট চলো আমরা পরবর্তী কোশ্চেনের দিকে যাই। ভালো করে পড়ো কোশ্চেনটা কি দিয়েছে। কোশ্চেনটা দিয়েছে এ একটি সংখ্যা যা বি এর থেকে 40% বড়। যদি এ কে 20% হ্রাস করা হয় এবং বি কে 38% বৃদ্ধি করা হয়, তবে এ এবং বি এর মোট মান কত বৃদ্ধি পাবে? তাহলে চলো অঙ্কটা করা যাক। বলেছে এ এবং বি, তাটা বলেছে 40% বড়। 40%কে যদি তুমি ফ্র্যাকশনে কনভার্ট করো তাহলে কি আসে? 2/5। তাহলে বলেছে কে এ সংখ্যাটি যা বি এর থেকে 40% বড়, তাহলে নিশ্চয়ই এ 7 হবে আর বি কত হবে? সেটা 5 হবে। এবার আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমি 7কে 700 লিখলাম আর 5কে 500 লিখে নিলাম, কারণ ক্যালকুলেশন সুবিধা করার জন্য। এবার কি হয়েছে? দ্বিতীয় গল্প বলছে একে বলছে 20% হ্রাস করেছি, তাহলে 20% হ্রাস করলাম, তাহলে 700কে 20% কমালে কত হয়? 8 7 8 56, মানে 80%-এর ভ্যালু আমার দরকার। 80% মানে 7 8 56, তাহলে ভ্যালুটা ভালো আসলো, সেই জন্য আমরা এটাকে 100 দিয়ে গুণ করে। আর এটা বলছে কি, এটা হচ্ছে তোমার 38% বৃদ্ধি করা হয়েছে, তাহলে 38% কি করেছি? বৃদ্ধি করেছি, মানে 138 গুণ করতে হবে 5-এর সঙ্গে। তাহলে 5কে 138 দিয়ে গুণ করলে 5 8 40, হাতে আছে 4, 13, 5 13 হচ্ছে 65 আর 4 হচ্ছে 69 আসলো। তাহলে তোমাকে বের করতে বলেছে এ বির মোট মান কত বৃদ্ধি পাবে। তাহলে দেখো যখন বৃদ্ধি করিনি তার আগে এদের মোট মান কত ছিল? যখন বৃদ্ধি করিনি তখন ছিল দেখো আমাদের মানটা 1200, আর এখন বৃদ্ধি করার পর এদের মোট ভ্যালু কত হয়েছে? বৃদ্ধি আর হ্রাস করার পর কত হয়েছে? দেখো 1250 হয়েছে। তাহলে আমাদের কত বৃদ্ধি পেয়েছে? 50 বৃদ্ধি পেয়েছে। কততে বৃদ্ধি পেয়েছে? 1200-তে বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা আসছে। তো এটাকে যদি আমরা কাটাকাটি করতে যাই তাহলে ইন্টু কত? ইন্টু হচ্ছে আমাদের 100। তাহলে এখানে একটা শূন্য কেটে গেল। ঠিক আছে, আরো যদি আমরা কাটি, কেটে দিই, এটাকে আমি 5 লিখলাম, এটাকে আমি 6 লিখলাম, তাহলে আমাদের কাছে আসছে কি? 25/6। 25/6 মানে 4 6 24, 4 6 24 করলে পারে আসবে 1/6। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে 4 পূর্ণ 1/6% আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি কিভাবে আমাদের সুবিধা করতে হবে, সেটা কিন্তু নিজস্ব চিন্তা ভাবনা। নেক্সট 14 নম্বর কোশ্চেন বলছে একটি দ্রব্যের ক্রয় মূল্য ধার্য মূল্যের 64%, 4% ছাড়ে দ্রব্যটি যদি বিক্রি করা হয় তাহলে কত লাভ হবে তোমাকে বের করতে বলেছে। তাহলে চলো আমাদের সিপি, এসপি আর হচ্ছে আমাদের এমপি, আমরা ধরে নিচ্ছি আমাদের এমপি 100। বলেছে ধার্য মূল্যের 64% হচ্ছে ক্রয় মূল্য, তাহলে এটা হচ্ছে আমাদের 64। এবার বলছে 4% ছাড়ে বিক্রি করা হয়, তাহলে 100 টাকার ওপর 4% ছাড় দিলে কত হবে? 96 টাকা। তাহলে আমাদের কত টাকা লাভ হচ্ছে? 32 টাকা লাভ হচ্ছে। তাহলে 32 টাকা লাভ হচ্ছে কত টাকায়? 64 টাকার ওপর ইন্টু 100।
তাহলে এখানে যদি কাটো তাহলে 1/2 হচ্ছে, মানে হচ্ছে 50%। তাহলে আমরা পেলাম 50% আমাদের লাভ হচ্ছে। তাহলে অপশন ডি 50% আমাদের কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে। চলো নেক্সট আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। বড়সড় লেখা দেখে ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে? বড়সড় লেখা দেখে আমাদের ঘাবড়ানোর মতন কিছু কি বলছে? বলছে 16,500 টাকাকে দুটো ভাগে ভাগ করে 10% ও 12% সরল সুদের হারে 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো। যদি মোট প্রাপ্ত সুদের পরিমাণ 3,620 টাকা হয়, তবে কত টাকা 12% সুদের হারে বিনিয়োগ করা হয়েছে? এই ধরনের অঙ্ক দেখলে সবাই সাধারণত যেটা করতে যায়, অ্যালিগেশন করতে যায়। তবে অ্যালিগেশন করতে গেলে পারে ক্যালকুলেশনের জটিলতা বৃদ্ধি পাবে। বা যারা অ্যালোকেশন করতে চাও তারা করতে পারো, কোনো অসুবিধা নেই, ক্যালকুলেশনের জটিলতা বাড়বে। ঠিক আছে, এটা গেল প্রথম। নেক্সট হচ্ছে অনেকে আছে বেসিক দিয়ে করতে চায়। তো বেসিক দিয়ে তুমি করতে পারো, সেটাও একটা ভালো অ্যাপ্রোচ, তবে ক্যালকুলেশনের স্পিড থাকতে হবে। বেসিক দিয়ে যদি তুমি করতে যাও, আমি ধরে নিচ্ছি যে এক্স টাকা 10% সুদের হারে ইনভেস্ট করা হয়েছে, তাহলে কত ইন্টারেস্ট পাবে এই টাকাটা? আর বাকি টাকা মানে হচ্ছে 16,500 মাইনাস এক্স, এই টাকাটাকে তুমি 2 বছরের জন্য 12% ইন্টারেস্টে দিয়েছো, তাহলে হচ্ছে এটা। তাহলে ওভারঅল তোমার যে ইন্টারেস্ট এসছে 36200। এভাবে তুমি সলিউশন করে এটাকে করতে পারো, তাতেও কিন্তু উত্তর আসবে। তবে আমার যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদেরকে এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমি এই সমস্ত কোনো মেথডই করতে বলি না, ঠিক আছে? আমি কি করতে বলি? এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে সব থেকে বেস্ট অ্যাপ্রোচ বলে আমার যেটা মনে হয়, এবং আমি স্টুডেন্টদের করাই যাতে তারা তাড়াতাড়ি করতে পারে, সেটা কি? সেটা হচ্ছে, দেখো আমাকে যে টাকাটা বলে দিয়েছে সেই টাকাটা, তাকে কি করা হয়েছে? সেটাকে করা হয়েছে 10% এবং 12% হারে ইনভেস্ট করা হয়েছে। আমরা কি করব? এই যে ছোট যে মানটা আছে এই মানটাকে নিয়ে আমরা কাজ করব। 12 মানে কি? 12 মানে দেখো ওখানে 10 আছে 2 আছে, ঠিক আছে? 12 মানে 10 আছে 2 আছে, মানে 12% হারে, মানে 10% হারের থেকে অতিরিক্ত আরো 2% বেশিতে ইনভেস্ট করা হয়েছে। এবার দেখো আমরা মনে করছি এই যে ছোট যে সংখ্যাটা, আমরা মনে করছি সেই ছোট সংখ্যাটাকে ধরে বললাম কাজ করব। তাহলে আমি মনে করছি যে সম্পূর্ণ টাকাটা, অর্থাৎ 16,500 যে টাকাটা রয়েছে, এই সম্পূর্ণ টাকাটাকেই আমি 10% হারে ইনভেস্ট করছি। তাহলে আমি কত টাকা ইন্টারেস্ট পাবো? তাহলে আমি 1 বছরে এই টাকাটা ইন্টারেস্ট পাবো, ঠিক? তাহলে আমি এটা পাচ্ছি কত? ফর 1 ইয়ার। চলো আমি এখানে যে টাকাটা আমি ইন্টারেস্ট পাচ্ছিলাম সেটাকে আমি 1 বছরে করে নিই, তাহলে আরো সুবিধা হবে। দেখো এই টাকাটা, এটার আমি কি করলাম, 1 বছরে কত হচ্ছে বের করে নিই। তাহলে 1 বছরে করলে কত হচ্ছে? 1 বছরে 18 দুগুণে 36 আর 10, এটা হচ্ছে আমার 1 বছরের ইন্টারেস্ট, 1 ইয়ার। ঠিক আছে, ঠিক আছে, এটা আমার কি বেরোলো? 1 বছরের ইন্টারেস্ট যেটা আমি পাচ্ছি। বাট আমি যদি 10% হারে ইনভেস্ট করি তাহলে এই টাকাটা পাবো। আর আমি এখানে যে কনসেপ্ট অনুযায়ী বলেছে তাতে আমি এই টাকাটা পাচ্ছি। আর আমি ধরে নিয়েছি যদি 10% হারে ইনভেস্ট করি তাহলে এই টাকাটা পাবো। তাহলে আমি কত টাকা কম পাচ্ছি? কত টাকা আমি কম পাচ্ছি? আমি কম পাচ্ছি যে টাকাটা, সেটা হচ্ছে 160 টাকা আমি কম পাচ্ছি 1 বছরে। 160 টাকা আমি কম পাচ্ছি 1 বছরে। কেন 160 টাকা কম পাচ্ছি বলো দেখি? তার কারণ আমি এই যে 12% হারেও তো টাকা ইনভেস্ট করেছি, অর্থাৎ অতিরিক্ত 2% হারেও তো কিছু টাকা ইনভেস্ট করা হয়েছে, 2% হারে ইনভেস্ট করা হয়েছে। তাহলে এই 160 টাকাটা এটা কিসের জন্য আসছে? এই 2%-এর জন্য 160 টাকার ডিফারেন্স হচ্ছে। কারণ আমার রেট অফ ইন্টারেস্টের ডিফারেন্স কত আছে? 2 আছে। কারণ আমি 10% হারে ধরে নিয়েছি যে সবটা আমি 10% হারে করেছি, তার মানে কিছু টাকা এই 2% হারেও তো অতিরিক্ত ইনভেস্ট হয়েছে, সেই জন্যই তো 160 টাকা ডিফারেন্স আসছে। তাহলে 2%-এর জন্য 160 টাকা ডিফারেন্স হচ্ছে, তাহলে 1%-এর জন্য ডিফারেন্স হচ্ছে কত? 80 টাকা। তাহলে 100%-এর জন্য কত টাকা ডিফারেন্স হবে? সেটা ডিফারেন্স হবে হচ্ছে 8,000 টাকা। ঠিক আছে, তাহলে এই যে 2% টাকা থেকে আমি যখন 100%-এ চলে গেলাম, এই 100% মানে কি? 100% মানে ওই যে 2%টা কোথা থেকে এসেছে? 12% থেকে এসেছে 2%। আর 100% মানে 12% হারে আমি সম্পূর্ণ কত টাকা ইনভেস্ট করেছি সেই ভ্যালুটা। তাহলে 12% হারে সম্পূর্ণ আমি কত টাকা ইনভেস্ট করেছি? সেটা ইনভেস্ট করেছি এই 8,000 টাকা। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 8,000। যারা মেথডটা বুঝতে পারলে না, মেথডটা আবার প্রথম থেকে দেখবে এবং এই টাইপের অঙ্কগুলো এই মেথডে করার চেষ্টা করবে। প্র্যাকটিস থাকলে এই অঙ্ক তুমি তাড়াতাড়ি করতে পারবে এই মেথডে। আর অ্যালিগেশনে করতে গেলে ক্যালকুলেশনে জটিলতা বাড়বে, আর না হলে বেসিক যেটা দেখিয়েছি সেই মেথডেও তুমি অঙ্কটাকে করতে পারো যদি তোমার ক্যালকুলেশনের স্পিড বেশি থাকে। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। বলছে বার্ষিক 10% সুদের হারে 5,000 টাকা 3 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত হবে বের করতে বলেছে।
চলো এটাকে আমি দুটো পদ্ধতিতে দেখাবো। প্রথমে দেখো রেট আমাদের কত বলেছে, রেট বলেছে 10%। ঠিক আছে, তো আমরা স্টুডেন্টদের একটা জিনিস চার্ট দিয়ে দিয়েছি, সেটাকে মুখস্থ রাখার জন্য 10%, 5%, 15%-এর জন্য। সেটা যারা মুখস্থ রেখেছে তাদের কোনো অসুবিধা নেই। 10% যদি হয় তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত পার্সেন্ট হয় আমরা ক্যালকুলেট করে বের করতে পারি, বা আমরা এটাকে ডাইরেক্ট মনে রাখতে পারি এত পার্সেন্ট হবে। এসআই কত হবে 3 বছরের জন্য, সেটা হবে 30%। তাহলে সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্স কত হবে, সেটা 3.1% হবে ডিফারেন্স। ব্যাস, এবার তোমার আর কোনো কাজ নেই, কোনো কাজ নেই। তোমাকে এবার কি করতে হবে, তোমাকে জাস্ট ক্যালকুলেট করতে হবে পার্থক্যটা। তাহলে পার্থক্য কত পার্সেন্ট হচ্ছে, এটা কত টাকার ওপর, 5,000 টাকার ওপর। তাহলে 5,000 টাকার ওপর যদি পার্থক্য এটা হয়, তাহলে এবার মান বের করে ফেলো। দুটো শূন্য কেটে গেল, তাহলে এখানে 5 একে 5, 3 5 15, 155 টাকা। তাহলে অপশন এ কারেক্ট অ্যান্সার হবে। এটা একটা মেথড। এবার যারা মনে করছো যে আমি ওই পার্থক্য ওই সব ভ্যালু মুখস্থ রাখতে পারছি না, তাদের জন্য রাস্তা আছে, তারা ট্রি মেথডে করো। ঠিক আছে, ট্রি মেথডে করো। তাহলে ট্রি মেথডে করলে কি হচ্ছে, 3 বছর বলেছে, 1 বছর, 2 বছর আর 3 বছর বলেছে। কত টাকা আছে, 5,000 টাকা, তার 10% মানে কত, 1/10। তাহলে 1/10 মানে প্রথম বছরের ইন্টারেস্ট কত হবে, এটা, দ্বিতীয় বছরের ইন্টারেস্ট এটা, তৃতীয় বছরের ইন্টারেস্ট এটা। এবার এই 500 টাকার উপর আবার দ্বিতীয় বছর ইন্টারেস্ট পাবে, তৃতীয় বছরও ওই টাকাটার উপর ইন্টারেস্ট পাবে, আবার এই 500 টাকার ওপরও তৃতীয় বছরে একটা ইন্টারেস্ট পাবে, আবার এই 50 টাকার ওপরও তৃতীয় বছরে একটা ইন্টারেস্ট পাবে। তার ফলে এটা দাঁড়াচ্ছে। তাহলে আমাদের, আমরা যদি দেখি এই যে প্রথম লাইনটা কি হয়, প্রথম লাইনটা যেটা আছে সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। আর এই ওভারঅল যে পুরো বিষয়টা পেলাম, ওপর থেকে নিচ, এই টোটালটা হচ্ছে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে ডিফারেন্স কত হচ্ছে, ডিফারেন্স হচ্ছে এই অংশটা। ডিফারেন্স কোনটা হচ্ছে, ডিফারেন্স হচ্ছে এই অংশটা। এই অংশটা হচ্ছে তোমার ডিফারেন্সকে নির্দেশ করছে, এই অংশটা। তাহলে এই অংশটার ভ্যালু কত হচ্ছে, দেখো 155। এটাই হচ্ছে তোমার পার্থক্য। তাহলে এটা, এখানে আমার কোনো ক্যালকুলেশনের ঝামেলা নেই, ওটাতে একটু মনে রাখতে হবে, ক্যালকুলেশন করতে হবে। আর এইভাবে যদি তুমি করো, সেখানে তোমার আর কোনো চাপ নেই, তুমি একদম ডাইরেক্ট মান তাড়াতাড়ি বের করে ফেলতে পারছো, ক্যালকুলেশন কম। যেটা তোমার সুবিধা লাগবে সেই পথে তুমি করতে পারো। নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের 17 নম্বর কোশ্চেন। আবার কাঁঠালের অঙ্ক দিয়ে দিয়েছে, এখনো গরমকালে কাঁঠাল চলে এসছে। তাহলে এটা আমাদের কি হবে, করো, করে ফেলো অঙ্কটা। বলছে 18টি কাঁঠালের গড় ওজন 7.2 কেজি। যদি একই ওজনের দুটি কাঁঠাল যুক্ত করা হয় তাহলে গড় ওজন 20 গ্রাম কমে যায়। তাহলে নতুন যোগ করা প্রত্যেকটি কাঁঠালের ওজন কত। তাহলে দেখো এখানে তোমাকে বলেছে 20 গ্রাম কমে যাওয়ার কথা। 20 গ্রামকে যদি তুমি কেজিতে কনভার্ট করো তাহলে কি হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করলে পারে 0.02 কেজি হবে। এটা হচ্ছে প্রথম কনভার্সন। এবার এই অঙ্কগুলো আমি কিভাবে করতে বলি, দেখো আমাদের নতুন যে কাঁঠাল যুক্ত করেছো তার ওজন জানতে হবে, তার ওজন কত জানতে হবে। তাহলে সেটা বের করার জন্য আমরা কি করি, আমাদের পুরনো যে গড়টা আছে সেই গড়টাকে লিখলাম। এখানে কি হয়েছে, কমে যাচ্ছে বলেছে, কমে যাচ্ছে মানে বিয়োগ করব, গড় কমে গেছে তার মানে বিয়োগ করব। কত কমেছে, 0.02 কমেছে। কত জনের জন্য কমেছে, 18 জনের জন্য না, আমি দুখানা কাঁঠাল যুক্ত করেছি, তার মানে টোটাল কত, 20 জন। অর্থাৎ 20 জনের জন্য আমার 0.02 কমে গেছে। এবার কজনকে আমি যুক্ত করেছি, একজন না দুজন, দুজনকে যুক্ত করেছি, তাই নিচে 2 দিয়ে ভাগ করে দেবো। ব্যাস, এইটুকুই হচ্ছে কাজ, এটা করলে উত্তর হয়ে যাবে। এবার এটাকে ক্যালকুলেশন করো, 2 2 কেটে দিলাম, নিচে এটা চলে আসলো। তো এখানে যদি আমরা কেটে দিই, 0 0 কাটলাম, তাহলে আমাদের আসছে কত, এখান থেকে 7.2 মাইনাস 0.2 বিয়োগ করলে পারে আসছে 7 কেজি। তাহলে নতুন যে দুটো কাঁঠাল যুক্ত করা হয়েছে তাদের ওজন 7 কেজি করে। ঠিক আছে, এভাবে করতে হবে, তবে তাড়াতাড়ি হবে। চলো, বলছে দুই ভাইয়ের বয়সের পার্থক্য 7 বছর, আর যদি তাদের সমষ্টি 21 বছর হয় তাহলে ছোট ভাইয়ের বয়স কত হবে। এটা একদম চোখ কান বন্ধ করে আমরা উত্তর করে দিতে পারি, এটা উইদাউট পেন পেপার হয়ে যায়। ঠিক আছে, এটা বলেছে ইয়ং আর ওয়েল্ড, আর ওল্ড মাইনাস ইয়ং সেটা বলে দিয়েছে কত, 7। তাহলে আমরা এটা বোর্ড অ্যান্ড স্ট্রিমের অঙ্ক যেভাবে করি সেভাবে করার মতন ভাবেই বের করতে পারি। আমাকে বের করতে বলেছে ইয়ঙ্গার বয়স, ইয়ঙ্গারের বয়স মানে 21 - 7 ডিভাইডেড বাই 2 করতে হবে।
যদি আমার ওল্ডারের বয়স বের করতে হতো তাহলে আমি 21 + 7/2 করে দিতাম, ব্যাস। এই জিনিসটা তো মুখে মুখেই করা যায়। তাহলে 14কে 2 দিয়ে ভাগ করলে পারে আসে কত, সরি 14কে 2 দিয়ে ভাগ করে 14ই লিখছি, তাহলে আসছে আমাদের 7। তাহলে আমাদের সঠিক উত্তর যেটা দাঁড়াবে সেটা কত দাঁড়ালো, 7 দাঁড়ালো। তাহলে অপশন বি 7। ঠিক আছে, এইভাবে উত্তর করা যায়। ঠিক আছে, এটা আমরা বোর্ড অ্যান্ড স্ট্রিমের ক্ষেত্রে এটার অ্যাপ্লিকেশন প্রচুর করে থাকি। চলো নেক্সট হচ্ছে 19 নম্বর অঙ্ক। কি বলছে, একটি পরিসংখ্যানের গড় মড যথাক্রমে বলে দিয়েছে এবং ওই পরিসংখ্যানের মধ্যমা কত হবে বের করতে বলেছে। আমরা কি জানি, মড ইজ ইকাল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন, তাই তো, এটা জানি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, মিডিয়ান ইজ ইকাল টু বের করতে হবে আমাদের। তো মিডিয়ান ইজ ইকাল টু লিখতে পারি যে মড মাইনাস 2 মিন ডিভাইডেড বাই 3। ব্যাস, এবার মান বসিয়ে দাও, আর কিচ্ছু কাজ নেই, মান বসানো ছাড়া আর কোনো কাজ নেই। মান বসাও। গড় কত বলেছে, আগে মড বসিয়ে দাও, 61.1 মাইনাস 2 ইন্টু এটা হচ্ছে 58.7 আর নিচে হচ্ছে 3। ঠিক আছে, এবার করো ক্যালকুলেশন। মাইনাস এটাকে গুণ করলে কত হচ্ছে, 4 7 1 1, এটা আসছে ডিভাইডেড বাই 3। এটাকে বিয়োগ করলে কত আসছে, আচ্ছা সরি আমি ভুল করছি, সাইড চেঞ্জ করলে এটা প্লাস হয়ে যাবে, সাইড চেঞ্জ করলে প্লাস হয়ে যাবে, যোগ করতে হবে। তাহলে যোগ করলে কত আসছে, 5 7 আর একে হচ্ছে 8, 6 আর একে 7, এটা ডিভাইডেড বাই 3 দশমিক আছে। তাহলে ভাগ করলে কত হচ্ছে, 3 5 15, 2 28, 3 9 27, 1 15, 3 5 15, 59.6 9.5, এটা আমাদের উত্তর। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেন, যেটা আমাদের একখানা ডিআই দিয়েছে। বলছে প্রদত্ত গ্রাফটি ভালো করে অধ্যয়ন করে নিচের প্রশ্নের উত্তর দাও। বলছে 2015 সাল থেকে 2016 সালে এ কোম্পানির উৎপাদন প্রায় কত শতাংশ হ্রাস পেয়েছে। এ কোম্পানিকে দেখতে হবে 2015 সাল আর 2016 সাল, তাহলে কত কমেছে আমরা দেখতে পাচ্ছি, কত কমেছে আমরা দেখতে পাচ্ছি 1 কমেছে। তাহলে 1 কমেছে, কততে কমেছে, 5-তে 1 কমেছে। তাহলে 1/5 মানে কি, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অপশন ডি 20%। এইভাবেই আমাদের কিন্তু কাজ করতে হবে এবং অঙ্কগুলোকে দ্রুত সলভ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাহলে পারেই কিন্তু আমরা পরীক্ষার সময় নির্দিষ্ট সময়ের মধ্যে সুন্দরভাবে আমাদের সমস্ত অঙ্ক, রিজনিং এবং সমস্ত কোশ্চেনগুলোকে সলভ করে ফেলতে পারবো। ঠিক আছে, তাই সবাইকে বলবো ভালো করে প্রিপারেশন করো, যাতে করে তোমরা ঠিকঠাক মতনভাবে এই ক্যালকুলেশন দ্রুত করে অঙ্কগুলোকে তাড়াতাড়ি করে এগিয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে জেনারেল সায়েন্স, ম্যাথামেটিক্স এবং রিজনিংয়ের কনসেপচুয়াল চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করতে চাও, তারা আমাদের অ্যাপ্লিকেশনে যুক্ত হয়ে যেতে পারো। সেখানে বিভিন্ন পেড ব্যাচে ভর্তি প্রক্রিয়া চলছে এবং তার পাশাপাশি রেকর্ডেড ব্যাচও আছে, তারা রেকর্ডেড ব্যাচ প্রয়োজন, তারা রেকর্ডেড ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। এছাড়া সকলকে বলবো আমাদের টেলিগ্রাম চ্যানেল, সেখানে যুক্ত থাকতে পারো এবং আমরা ইউটিউবে যে সমস্ত ক্লাসগুলো চলছে সেখানে তুমি বিজ্ঞানের সাফল্য ব্যাচের ক্লাসগুলো করতে পারো, যাতে বিজ্ঞানের একদম বেসিক লেভেলটা তোমার কমপ্লিট হবে। এছাড়া আমাদের এই সমস্ত ব্যাচেরও ক্লাস চলছে, তাই অবশ্যই করে তোমাদের সকলকে বলবো আমাদের সঙ্গে যুক্ত থেকে নিয়মিতভাবে ক্লাস করতে থাকো। এবং যারা আজকে নতুন এবং ফার্স্ট টাইম ক্লাস করছো তাদের সকলকে বলবো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এবং যারা ক্লাসটা এত পর্যন্ত করলে তাদের সকলকে বলবো অবশ্যই করে একটা লাইক দিয়ে যাও, কারণ তোমাদের লাইক পাওয়াটা খুব জরুরি। এবং যারা নতুন আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে তাদেরকে অবশ্যই করে বলবো যেমন সাবস্ক্রাইব করে নিতে, এবং অন্যান্য প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো যে অবশ্যই করে ভিডিওগুলোকে শেয়ার করো, যাতে করে তুমি যেভাবে শিখছো এভাবে আরও অনেকে শিখতে পারে। দেখা হবে আগামী নতুন ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে গুড বাই।